জীবনে অনেক জায়গায় গেছি, এই ব্লগিং এর সুবাদে অনেক জায়গায় যাবো ইনশাআল্লাহ, কিন্তু আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ আজীবন। আমাদের ফ্যামিলি এখানে প্রায় বিগত 15 বছর ধরে আছে। জাস্ট লোকটা দেখেন, মনে হচ্ছে অবিকল আমাদের দেশের ঢাকা শহরের মতো একটা জায়গা। রিওনো কারিদি সাবান। কারিদি সাবান the biggest curry here in Tanzania. তানজানিয়ার সবচেয়ে বড় কারি এবং পুরো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী কারিদি সাবানকে সে চিনে। চট্টগ্রাম কোথায়? এইগুলো সিটির ভিতরে মেট্রো বাসের স্টেশন। এগুলা আমি বলবো ইয়াং জেনারেশনকে, আপনারা যেটা স্বপ্ন নিয়ে ইউরোপ যাচ্ছেন 15-20 লাখ টাকা দিয়ে, এটা দিয়ে আফ্রিকা আসেন, ব্যবসা করেন। আফ্রিকা শান্তির দেশ। জুমার নামাজের পর আজকে লাঞ্চ হচ্ছে সোমালিয়ান রেস্টুরেন্টে অ্যারাবিয়ান স্বাদের মান্ডি। আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করি, বাংলাদেশ থেকে আমরা ব্যাটারি ইম্পোর্ট করি, বাংলাদেশ থেকে এখানে মেডিসিন আসে। আজকে দারুসালাম ছিল এক সময়ের জেলেপল্লী জিজিমা। সেই জেলেপল্লী জিজিমা থেকে কীভাবে পূর্ব আফ্রিকা মহাদেশের উন্নত এবং মডার্ন শহরে রূপ নিল বা পরিণত হলো, সেই হিস্টোরিটা, সেই গল্পটা জানবো আজকের ভিডিওটাতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখুন। চলুন উপভোগ করি তানজানিয়ার বৃহত্তম শহর দারুসালাম। তানজানিয়ার প্রথম পর্বে আপনারা দেখেছিলেন জাম্বিয়ার রাজধানী লুসাকা থেকে 1020 কিলোমিটার দূরে তানজানিয়ার টুন্ডুমা বর্ডার এসেছিলাম 34 ঘন্টা বাসে চড়ে। বর্ডার থেকে আরো 100 কিলোমিটার দূরে ইম্বেয়া শহরে একটা হোটেলে ছিলাম 2 দিন। আফ্রিকার অজানা একটা নতুন দেশে এসে নতুন সব ভোগান্তি এবং অভিজ্ঞতা শেয়ার করেছিলাম প্রথম পর্বে। তানজানিয়ার আজকের পর্বে আপনাদেরকে এই ইম্বেয়া শহর থেকে আরো 850 কিলোমিটার দূরে এদেশের পূর্ব রাজধানী এবং বর্তমান বাণিজ্যিক ও বৃহত্তম শহর দারুসালাম বা শান্তির শহরে নিয়ে যাচ্ছি। ইম্বেয়া শহর থেকে রাতের সফরে রওনা দিচ্ছি কিম্বিনিকো নামের একটা এসি বাসে চড়ে। জানিয়ে রাখতে চাই আপনাদের, তানজানিয়ার দূরপাল্লার বিভিন্ন রুটে বিভিন্ন বিএফি সেবার বিভিন্ন বাস চলাচল করে। কিম্বিনিকো বাসের টিকিট নিয়েছি তাদের ওয়েবসাইট থেকে 60,000 তানজানিয়ান শিলিং দিয়ে, যেটা বাংলাদেশের 3,000 টাকার মতো। দুপুরে একটা হোটেলে দেশি খাবার খেয়ে বিকেল 4টায় রওনা দিই বাস স্ট্যান্ডে। প্রথমে বাস স্টেশনে গিয়ে শুনি বাস আসতে 20 মিনিট দেরি হচ্ছে, তাই আমাদের এখান থেকে মেটা স্টেশনে যেতে হবে, যেটা এই স্টেশন থেকে আরো 2 কিলোমিটার দূরে। কোম্পানি খরচে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। মেটা স্টেশনে নামতেই আমাকে পেল সাদা পোশাকের ইমিগ্রেশন পুলিশ। আমার বাংলাদেশি পাসপোর্ট দেখে তারা একটু অবাক হলো। আমার পাসপোর্টে বর্ডারের শিল ছাড়াও অনলাইনে আবেদনের অ্যাপ্রুভাল চাচ্ছিল তারা। দেখানোর পরেও তাদের 2-3 জন কলিগকে ফোন দিয়ে বাংলাদেশি বলে একটু মজাও নিল। সবকিছু ঠিকঠাক দেখেও আমার পাসপোর্ট আর বর্ডার শিলের ছবি তুলে বলল, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পরে বাসে উঠলাম বিকেল 5টায়। ভালোই লাগলো বাস, যদিও সিটগুলো একটু ছোট ছিল। বাসের ভিতর ওয়াশরুমও ছিল। কিছু দূর যেতেই দেখি একটা ট্রাকের বড় ধরনের একটা দুর্ঘটনা, যেটার কারণে প্রায় 500 কিলোমিটার পথ অসংখ্য জ্যাম ছিল। রাত 12টার দিকে ইরিঙ্গা স্টেশনে ছিল আমাদের যাত্রা বিরতি। স্টেশনে হরেক রকমের লোকাল খাবার দেখে মুগ্ধ হলাম, যদিও বা খাওয়ার সাহস পাইনি। প্রায় 16 ঘন্টা জার্নি করার পর পরদিন সকালে 8:30টার দিকে আমরা দারুসালাম এসে পৌঁছাই। কাগেইবো দারুসালাম, মানে দারুসালামে আপনাকে স্বাগতম। ফার্স্ট অফ অল আমার যাইতে হবে হোটেলে, অনেক টায়ার্ড। আই মেট উইথ মাই ব্রাদার। ইওর নেম? Simon, my brother Simon. He is taking me with 5,000. Thank you. এত বড় একটা শহর, এত বড় শহরের রাস্তাগুলো কত বড় দেখেন এবং কত পরিষ্কার দেখেন। কিছু দূর পর দেখতেছি রাস্তা পরিষ্কার করতেছে, অর্থাৎ এখানে যে ধুলাগুলা জমতেছে, ধুলাগুলা পরিষ্কার করতেছে দেখতেছি। অনেক সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ এখনো পর্যন্ত দারুসালাম সিটির। লোক তো ভাই অনেক জাক্কাস। ফাইনালি দারুসালামে আপনাকে স্বাগতম। বাহ, দারুসালামের ফার্স্ট ইমপ্রেশন, তানজানিয়ার ফার্স্ট ইমপ্রেশন দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা লার্জেস্ট সিটি দারুসালামের। রাস্তাগুলো কি পরিষ্কার দেখেন, যে পরিষ্কার করতেছে, একটু পর গিয়ে দেখতেছি পরিষ্কার করতেছে। আর অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে। পূর্ব আফ্রিকা মহাদেশের 5টা মডার্ন এবং ডেভেলপ সিটির মধ্যে এই তানজানিয়ার দারুসালাম সিটিটা একটা। এইগুলো সিটির ভিতরে মেট্রো বাসের স্টেশন। এগুলা
এখানে প্যাসেঞ্জার ওয়েট করে, কতগুলো মেট্রো বাস আছে, মেট্রো বাসগুলো এখান থেকে প্যাসেঞ্জারগুলো নিয়ে যায় এবং তাদের জন্য আলাদা একটা লাইন আছে। দেখেন ওইখানে মোটরসাইকেলগুলো যে ঢুকাই দিচ্ছে ওই লাইনটাই, মানে ওই লাইনটাই আর কি মেট্রো বাসের লাইন। বাহ, সুন্দর তো সিস্টেম। এই যে দেখেন এই লাইনটা কিন্তু সম্পূর্ণ খালি, শুধুমাত্র মেট্রো বাসের জন্য লাইনটা। গাড়ি এই পাশটাতে চলতেছে, অর্থাৎ 4 লাইনের মধ্যে 2 লাইন শুধু মেট্রো বাসের জন্য রিজার্ভ আমার মনে হয়, আর বাকি 2 লাইন শুধুমাত্র পাবলিক বাসগুলোর জন্য বা পাবলিক ট্রান্সপোর্টের জন্য। আমার আপাতত প্ল্যান হোটেলে যাব, হোটেল বুক করছি একটা। বাংলাদেশে অনেক ভাইদের সাথে হয়তো বা দেখা হবে এই ভিডিওতেই, দেখা যাক ইনশাআল্লাহ। প্রতি 1 কিলোমিটার পর পর এরকম স্টেশনগুলো আছে রাস্তার মাঝখানে। দেখেন কত সুন্দর না সিস্টেমটা। এই যে আলাদা লাইন আছে, মেট্রো বাসগুলোর জন্য আলাদা স্টেশন আছে, অর্থাৎ আমাদের দেশের মেট্রো রেলের মতোই অনেকটাই সিস্টেম। এই পাশে মসজিদ, মসজিদের ঠিক অপোজিট পাশে আবার গির্জা। বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে। ভাই এক লোককে দেখলাম যে পুলে করে নিয়ে সাইড করতেছে, রক্তাক্ত হয়ে গেছে, মনে হয় কোনো এক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে। অনেক পুরনো শহর, কিন্তু অনেক পুরনো বিল্ডিং এখনো দেখা যায় এই দার এস সালাম শহরে। যেমনটা বলছিলাম, আজকের এই দার এস সালাম শহরটা ছিল এক সময়ের জিজিমা জেলেপল্লী। খুব সুন্দর একটা গল্প আছে সেই জেলেপল্লী থেকে আজকের এই মডার্ন দার এস সালাম শহর হওয়ার পেছনে। তানজানিয়ার উপনিবেশিক ইতিহাস নিয়ে আমরা প্রথম পর্বে জেনেছিলাম। এটাও জেনেছিলাম যে তানজানিয়া দেশটা 2 ভাগে বিভক্ত ছিল এবং এখনও আছে, মেইনল্যান্ড এবং আইল্যান্ড। মেইনল্যান্ডের তখন নাম ছিল তাঙ্গানিকা, আর আইল্যান্ডের নাম বর্তমানে জাঞ্জিবারে ছিল। 17-18 শতাব্দীতে জাঞ্জিবারে ছিল ওমানি সাম্রাজ্য। 18 শতাব্দীর শেষের দিকে তৎকালীন ওমানি সুলতান ছিলেন সাইদ মজিদ। সাইদ মজিদ চাচ্ছিলেন জাঞ্জিবারের রাজধানী করতে, কিন্তু সেটা দ্বীপের বাইরে কোথাও। দ্বীপ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আজকের এই তানজানিয়া বা তৎকালীন তাঙ্গানিকার নিকটস্থ ভূমি মানে উপকূলে জিজিমা গ্রাম ছিল। উপকূলে ওই গ্রামটার চারপাশে ছিল জিজিমা গাছ, অনেক জিজিমা গাছ ছিল। তো সেই কারণে ওই গ্রামটাকে জিজিমা গ্রাম বলে চেনা হতো বা জানা হতো। জিজিমা গ্রামবাসীরা ছিল আবার জারামো আদিবাসী, সবাই জেলে, সাগর থেকে মাছ ধরতো, নিজেরাই খাইতো আর কি। সেই জিজিমা গ্রামের বাসিন্দাদের কাছ থেকে বাড়ি নির্মাণের জন্য কিছু জায়গা কিনে নেয় সুলতান সাইদ মজিদ। ওটা প্রায় 18 শতাব্দীর 6ষ্ঠ শতকের দিকেই। তো পরে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। জাঞ্জিবারের রাজধানী হিসেবে ছিল সেই জিজিমা। এরপর সুলতান চাচ্ছিল জিজিমা নামটা পরিবর্তন করে দিতে। এখন কি নাম দেওয়া যায়? যেহেতু সুলতানের অধীনে থাকা জাঞ্জিবার দ্বীপের রাজধানী ওই গ্রামটা, রাজধানী মানে একটা ভূখণ্ডের অভিভাবক বা মাতার ছাদ, আর সুলতান ওই গ্রামটা পাইছে কোনো রকম রক্তক্ষয়ী পরিস্থিতি ছাড়াই, চুক্তির মাধ্যমে শান্তিতে পাইছে। সেই হিসেবে ফরাসি এবং আরবিক মিক্স একটা নাম ছিল বান্দারুল সালাম, মানে শান্তির নগরী। এই বান্দারুল সালাম এটাকে আবার স্থানীয় সোহাইলি ভাষায় তারা বলতো দার এস সালাম। তো সেই থেকেই নাম হয় আজকের দার এস সালাম। পরবর্তীতে অবশ্য জার্মানরা আসছিল, ব্রিটিশরা আসছিল, এই নগরটাকে বন্দর হিসেবে ইউজ করতো সবাই। বন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়িক আবাসিক স্থাপনাগুলো নির্মাণ হচ্ছিল একের পর এক। এরপর আসে প্রযুক্তি, আর এই বন্দরের ভূমিকা সব মিলিয়েই দার এস সালাম ভালোই ধনী একটা শহর তখনও ছিল, এখনও আছে। তো সব মিলিয়ে আজকের এই দার এস সালাম পূর্ব আফ্রিকা মহাদেশের টপ 5 মডার্ন এবং ডেভেলপ শহরগুলোর মধ্যে একটি। নিজেকে আসলে এটা বোঝাতে কষ্ট হচ্ছে আমি ঢাকা সিটিতে নয়, আফ্রিকার কোনো একটা সিটিতে আছি। জাস্ট লোকটা দেখেন, মনে হচ্ছে অবিকল আমাদের দেশের ঢাকা শহরের মতো একটা জায়গা। রুমটা একটু দেখাই দিই আপনাদেরকে। এটা মূলত একটা এয়ারবিএনবি টাইপের, মানে এয়ারবিএনবি টাইপের ফ্ল্যাটের মধ্যে আর কি তারা সাবলেট টাইপের, মনে করেন পেইং গেস্ট এই টাইপের। প্রায় 1600 টাকা পড়ছে রুমটা একটু পর দেখাবো, আগে ভিউটা দেখে নেন। কত সুন্দর ভিউটা আসতেছে এখান থেকে, জাস্ট দেখে মনে হচ্ছে যেন ঢাকা সিটি।
এটাই রুমটা, মূলত প্রায় 1600 টাকা পড়ছে এই রুমটার ভাড়া বাংলাদেশি টাকায়। এসি আছে বাট অনেক কম চলে, ফ্যানটাও তেমন ভালো মতো চলে না। তবে এই 20-25 মিনিট বাইরে থেকে এসে 20-25 মিনিট যদি মোটামুটি এসি বা ফ্যান একসাথেই চলে রুমটা ঠান্ডা হয়। এখন বের হচ্ছি, আজকে অবশ্য জুমাবার। হ্যালো, 11টা প্রায় বাজে সকাল। এক ভাইয়ের সাথে দেখা হওয়ার কথা, উনি নিচে আসতেছে মেবি। ভাইয়ের সাথে দেখা করে অনেক বিষয়বস্তুগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। এখানে একটা মসজিদ আছে সামনে, যদিও ভাই এই মসজিদ না, অন্য একটা মসজিদে আজকে জুমার নামাজ হয়তো আদায় করবো। এখানে এই মসজিদটার সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে না কি বুঝতেছি না। মানুষ নামাজ পড়ার জন্য তো এত উৎসু করে কিছু বিষয় না। আর এখানে ভাই দেখেন কি অদ্ভুত অদ্ভুত খাবার, আলু সিদ্ধ আলুকে আবার এখানে ফ্রাই করছে, সিদ্ধ আলুকে ফ্রাই করে বিক্রি করতেছে, মানে স্ট্রিট ফুডগুলো। এখানে মসজিদের সামনে আবার বিক্রি হচ্ছে খেজুর, হ্যাঁ, আবার এখানে বিক্রি হচ্ছে কলার, কি বলো ওইটাকে, কলার বাগ বিক্রি বলবো না কলা ফ্রাই বলবো ঠিক জানি না, বিক্রি হচ্ছে এখানে। আর রাস্তাটা ভাই অলওয়েজ দেখি যে এমনই জ্যামই থাকে। ভাই আসতেছে, দেখি কোথায় আছে। নামাজের আগে চলে আসলাম অলি ভাইয়ের দোকানে। অলি ভাইয়ের দোকানে খাইলাম বাদাম বাজার মতো একটা জিনিস দিয়ে কফি, অ্যারাবিয়ান কফি। ভাইয়ের সাথে জুমার নামাজের পর আমরা পরিচয় হবো ইনশাআল্লাহ। তো এখন যাচ্ছি বেসিক্যালি মসজিদে নামাজ পড়ার জন্য। আজকে জুমার নামাজ আদায় করবো। অনেক বড় একটা মসজিদ, বাকুয়াটা মসজিদে। কিন্তু ভাই এই সিটিটা এত কোনো বসতি আসলে বলার মতো না। এখানে অবশ্য উবার এবং বোট দুইটা অ্যাপ চলে, সিএনজি বাইক বা গাড়ি এগুলোর জন্য অনলাইন হিসেবে। মসজিদটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তানজানিয়ার জাতীয় ইসলামিক সংস্থা বা ন্যাশনাল মুসলিম কাউন্সিল অফ তানজানিয়া, যেটাকে স্থানীয় সোয়াহিলি ভাষায় বারাজাকুলা ওয়া ইসলাম ও তানজানিয়া, সংক্ষিপ্ত নাম বাকুয়াটা। এদেশের বড় বড় মসজিদ মাদ্রাসাগুলো বাকুয়াটা সংস্থার অধীনে পরিচালিত হয়। আজকে যে মসজিদটাতে যাচ্ছি এটা দারুস সালামের গ্র্যান্ড মস্ক নামে পরিচিত, যেটার নাম ষষ্ঠ মোহাম্মদ মসজিদ। এখানে মসজিদে আসছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো মাদ্রাসার স্টুডেন্ট দেখতে পেলাম। এই মসজিদটার আন্ডার একটা মাদ্রাসাও আছে। মাদ্রাসার স্টুডেন্টরা সবাই জুমার নামাজ পড়তে বের হয়েছিল, কত সুন্দর লাগতেছিল দেখে। দেখা হইলো এখানে ভাইয়ের সাথে। উনি ইউ সেড ইউ স্টাডি ইন? I'm studying at the Kigamboni College of Health and Allied Science. I'm studying clinical medicine. I'm a student of third year. ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ে সে। তো ইউ সেড ইউ নো কারি দি শাবান? Yes, I know Qari Shaban is the biggest Qari here in Tanzania.
তানজানিয়ার সবচেয়ে বড় কারি এবং পুরো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী কারিদি সাবানকে সে চিনে এবং জানে। তার সাথে কথা বলে হয়তো বা কারিদি সাবানের সাথে দেখা করার একটা ব্যবস্থা আমি করব। You said today who is coming here to pray? Today, yesterday they announced the Imam of Imam Makkah and Medina, Sharif Haramain. He is coming here in Dar es Salaam for the visiting Quran biggest competition that will be conducted 2 days later, and today he'll come to play at this mosque this Friday. এখানে মক্কা মদিনার ইমাম আসার কথা বলে আজকে সোমবারে নাকি রবিবারে একটা নাকি এখানে কম্পিটিশন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হতে যাচ্ছে। তো দেখি ওই বিষয়ে আর একটু বিস্তারিত জেনে নিব। তাকে অনেক অনেক থ্যাংক ইউ। My name is Sulaiman Ismail Habib. সুলাইমান ইসমাইল হাবিব। Yes. মাশাআল্লাহ। استووا اعتدلوا الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. জীবনে অনেক জায়গায় গেছি, এই ব্লগিং এর সুবাদে অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ, কিন্তু আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ আজীবন। তানজানিয়ার একটা মসজিদে জুমার নামাজ পড়তে এসে কাবার ইমামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। খবরটা বেসিক্যালি আমাকে সেই দিছে। ওকে, ওয়্যার আর ইউ গোইং নাও? Let's go take the pictures back to the mosque. ব্যাক। সৌদি গেস্টদের গাড়ি দেখেন ভাই, এদিকে টিভি চ্যানেলও আসছে, সাক্ষাৎকার নিচ্ছে।
ভাই জুমার নামাজ পড়ে ব্যাগ হলাম আর কি, এখন অনেক স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আজকে। হোয়াট এ সারপ্রাইজড মোমেন্ট বলে না, সেরকম একটা বিষয়। এখন এখানে আবার একটা বোল্ট অ্যাপ থেকে বুক করছি মোটরসাইকেল। বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্য যখন ছিল তখন আস্তে আস্তে এই বাণিজ্যিক শহরটার আয়তন, মানে শহর যে নগরায়নটা, সেটার ঘনত্বটা বেড়ে উঠতেছিল। অ্যান্ড বাড়তে আজ পর্যন্ত এসে আজকে এসে এই দারুস সালাম, বিল্ডিং আর বিল্ডিং দারুস সালামে। আফ্রিকার মতো একটা দেশে এমন জমজমাট একটা রেস্টুরেন্ট, তাও মুসলিম বা হালাল খাবার রেস্টুরেন্ট পাওয়া যায় না। এটা শুধুমাত্র তানজানিয়ার দারুস সালামে পাওয়া যায়। যেমনটা বলছিলাম, এখানে মুসলিমের সংখ্যা পুরো দেশ মিলিয়ে একটু কম হলেও পাশে যে জাঞ্জিবার দ্বীপটা, ওইটাতে প্রায় 99% মুসলিম, এবং এটা জাঞ্জিবার থেকে খুব পাশেই, মানে আমরা দারুস সালাম শহরটাতে আছি। ভাইদের সাথে দেখা হলো, বিভিন্ন রকমের এখানে লোকাল খাবারগুলো দেখতে পেলাম। অ্যান্ড আজকে শুক্রবার জুমার নামাজ শেষে মোটামুটি সবাই এখানে খেতে আসছে। আমি বিভিন্ন দেশে গেছি, বাট এমন জমজমাট, বিশেষ করে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে গেলে হয় কি শুধু ইন্ডিয়ানই দেখা যায়, বা পাকিস্তান দেখা যায়, শুধু এশিয়ান দেখা যায়। এটা সোমালিয়ান রেস্টুরেন্ট না, এটা একটা সোমালিয়ান রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের হালাল খাবারগুলো পাওয়া যাচ্ছে, প্লাস লোকালসরা তো আছে, বিদেশিরাও আছে। মানে হালাল খাবারের একটা রমরমা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। উনি হচ্ছেন ভাই, ওনার কথা বলছিলাম, অলি ভাই। অ্যান্ড আপনি? আনোয়ার ভাই। আপনার বাড়ি কোন জায়গায়? জি, দেশের বাড়ি কোন জায়গায় আপনার? আমার চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম বড়দিঘির পাড়ের এরিয়া। উনি কিন্তু গ্যাস করতে পারে নাই যে আমি বাঁশখালী। আমি বাঁশখালী। হ্যাঁ, বড়দিঘি বলতে আনোয়ারা বড়দিঘি। হাটা জায়গা না? আচ্ছা, উনি আমার চট্টগ্রামে। হ্যাঁ। তো এই হচ্ছেন অলি ভাই, প্রায় 16 বছর যাবত আছেন উনি। 16 বছর। আপনি কতদিন ধরে আছেন? আপনি কতদিন ধরে আছেন? 3 মাস। আচ্ছা, তো নতুন আসছে নাকি? আমাদের নিজেদের ব্যবসা, এগুলো টায়ার, ব্যাটারিজ, টিউবস। আমরা বাংলাদেশ থেকে ব্যাটারি নিয়ে আসি, ইন্ডিয়া থেকে নিয়ে আসি, মালয়েশিয়া থেকে নিয়ে আসি, চায়না থেকে নিয়ে আসি। বিভিন্ন দেশ থেকে আমরা সোর্স করে এখানে আমরা হোলসেলে বিক্রি করি। আমরা তানজানিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মালাউই, বিভিন্ন দেশে আমরা এগুলোকে হোলসেলে সাপ্লাই দিই আর কি। টায়ার আমরা চায়না থেকে নিয়ে আসি। আমরা লাস্ট অলমোস্ট 15 বছরের মতো আমরা ইম্পোর্ট করতেছি। আমাদের ফ্যামিলি এখানে প্রায় বিগত 15 বছর ধরে আছে। হ্যাঁ, ভালো আর কি। আমরা বাংলাদেশের রহিমা আফরোজের এক্সক্লুসিভ ডিলার এখানে। বাংলাদেশ থেকে আমরা লাস্ট 10 বছরের মতো আমরা ব্যাটারি ইম্পোর্ট করতেছি আর কি। বাংলাদেশে রহিমা, এটাও বাংলাদেশে। এই যে গ্লোব্যাটগুলো সব এগুলো যে লেটেস্ট গাড়িগুলো বাইরে হয়েছে, বাংলাদেশি মোটামুটি 50 থেকে 60 হবে, এর বেশি হবে না। ব্যবসায়ী বলতে খুবই কম। ব্যবসায়ী মাত্র আমরা 4-5 জন আছি, আমি, আমার শালা, আর মাত্র 2-3 জন। বাকি বেশিরভাগই জব করেন। বাকি ব্রাক আছে, আশা আছে, বাকি ব্যবসায়ী কম, বাকি সবাই চাকরিজীবী আর কি। এখানে কি বাংলাদেশিদের জন্য এখনো সুযোগ সুবিধা আছে? চাইলে কিছু করতে সুযোগ সুবিধা আছে বলতে মানে পুরাই সুযোগ সুবিধা আছে। আমার দেশের ইয়াং জেনারেশন যেটা মনে করে লাইফ শান্তি থাকতে হলে ইউরোপ যাইতে হবে, যেটা বাংলাদেশের টেন্ডেন্সি আর কি। ওইটা চেয়ে আমি বলি আফ্রিকা অনেক ভালো, মানে অনেক ভালো। এখানে স্বাধীনতা আছে, দেশ সুন্দর, শান্তি আছে। আমি বলবো ইয়াং জেনারেশনকে, আপনারা যেটা স্বপ্ন নিয়ে ইউরোপ যাচ্ছেন 15-20 লাখ টাকা দিয়ে, এটা দিয়ে আফ্রিকা আসেন, ব্যবসা করেন। আফ্রিকা শান্তির দেশ, সুন্দর দেশ, পিসফুল দেশ। অবশ্যই আসেন, দেখেন। যেটা বাংলাদেশের মানুষের একটা মনোভাব আছে, আফ্রিকা মানে গাছে মানুষ খায়, আফ্রিকার মানুষ না খায় মরে, তারা জঙ্গলি, এটা সম্পূর্ণ ভুয়া। আফ্রিকা আমি তো মনে করি ইউরোপের চেয়ে সুন্দর, পিসফুল, স্বাধীনতার দেশ, যেটা আপনারা বিভিন্ন নিউজে না দেখা, বিভিন্ন
ইয়াতে না দেখে বাস্তবে আসেন, আফ্রিকা অনেক সুন্দর দেশ। আপনারা ভুলে যাবেন যে এটা যে কত সুন্দর, কত শান্তিপূর্ণ দেশ। তো এখানে ব্যবসারও যেমন লাভবান ব্যবসা, যেমন স্বাধীনতা, সব কিছু মিলে অনেক সুন্দর। আপনি তো অনেক বছর যাবত আছেন এখানে, কোনো ধরনের সেরকম ইয়া হয়েছে আপনার এই যে বলে মানুষ মেরে ফেলে, চুরি হয়, এগুলা আসলে যেটা মারি ফেলে বা চুরি হয়, এগুলো আসলে এগুলা আমি বলবো যে ভুয়া নিউজ। ভুয়া নিউজ এই কারণে বলবো, কারণ এটার পার্সেন্টেজ খুবই কম। আপনি কি বলেন, বাংলাদেশে রবারিং হয় না, ইন্ডিয়াতে হয় না, ইউরোপে হয় না, আমেরিকাতে হয় না? হয়, কিন্তু আফ্রিকার নিউজটা একটু বেশি হয়, যেহেতু গরিবের দোষ বেশি। এটাকে আমি সহজে বলবো যে গরিবের দোষ বেশি, এই কারণে আফ্রিকার বদনাম বেশি হয়। আসলে আফ্রিকা অনেক সুন্দর দেশ, শান্তির দেশ, স্বাধীন দেশ, ব্যবসার দেশ। তো আমরা আফ্রিকা সম্বন্ধে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। অবশ্যই আসুন, দেখুন। আমি সবাইকে বলবো আসেন, দেখেন। আমরা বিগত 16 বছর ব্যবসা করতেছি, ফ্যামিলি নিয়ে আছি, আমরা খুবই ভালো আছি, খুবই শান্তিতে আছি, আর ব্যবসায় লাভও ভালো। আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করি, বাংলাদেশ থেকে আমরা ব্যাটারি ইম্পোর্ট করি, বাংলাদেশ থেকে এখানে কেমিক্যাল মেডিসিন আসে, স্কোয়ার, আরও কয়েকটা কোম্পানি ওষুধ এখানে আসে। এখানে আরও বিভিন্ন ইম্পোর্টার আছে। আমরা শুধু গার্মেন্টস আর ব্যাটারিটা ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের প্রোডাক্টস এখানে মানুষ খুবই পছন্দ করে। বাংলাদেশের প্রোডাক্টস এবং আমি আপনাকে নিয়ে যাব, দেখবেন আমাদের কাস্টমাররা বলবে বাংলাদেশি প্রোডাক্টস খুব ভালো। তারা এটা যখন আমি শুনি আমার খুব ভালো লাগে। দেশকে রিপ্রেজেন্ট করতেছি, টাকা কামাচ্ছি, দুইটাই হচ্ছে। মানে যেমন এখানে প্রাউডের জায়গাও কাজ করে, আবার আমি দেশের একটা অংশীদার হতে পারতেছি, দেশকে একটা রেমিটেন্স পাঠাচ্ছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আসুন, দেখুন, তারপর দেখি জজ করুন। না দেখে শুধু নিউজ দেখে বিচার করলে হবে না। আসুন, দেখুন। খাবার দাবার অবশ্যই চলে আসছে, আমরা খাওয়া দাওয়া করে আরও অনেক কথা হবে ভাইয়ের সাথে, আরও অনেক বিষয় আমরা দেখবো, জানবো। আগে খাবারটা খেয়ে নিই। এটাকে নাকি বলা হয় মান্ডি, অ্যারাবিয়ান খাবার না? এখানে তানজানিয়া প্রচুর জনপ্রিয় নাকি? এখানে এটা রাইসের সাথে কি দিছে? এখানে কিসমিস আছে, কিসমিস, মানে বিভিন্ন ধরনের আমাদের অনেকটাই বিরিয়ানি বা এই টাইপের বিভিন্ন মশলাগুলো মিক্স করছে। প্লাস এটা কি? এটা হলো খাসি। আচ্ছা আচ্ছা, আর এটা কি মাছ? এটা হলো এই দেশি লোকাল একটা ফিশ, এটা চাঙ্গো ফিশ বলে। চাঙ্গো ফিশ বলে, তানজানিয়া লোকাল ভাষায় বলে চাঙ্গো ফিশ। আর এটা কি করছে? এটা বারবিকিউ করছে? জি, বারবিকিউ। আর এটা হলো শাক, এটা কি লোকাল ভাষায় বলে মুচিচা। মুচিচা। আচ্ছা, তা আমরা এখানে খাচ্ছি মান্ডি, মুচিচা। এটাকে কি বলে? মাটন। আর এখানে বলে বুজি। আর এটাকে কি বলে? মাছ। সামাকিন। আচ্ছা, যাক, অনেক কিছু শিখতেছি, জানতেছি। ঠিক আছে, আমরা তাহলে আপাতত খেয়ে নেই, দেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এটা আফ্রিকার বিভিন্ন দেশে, হ্যাঁ, বোম্বাই মরিচ দেখা যাচ্ছে। আমাদের দেশে পোলাও চালে যেগুলো একটা ফ্লেভার, বাসমতি চালের একটা ফ্লেভার পাচ্ছি, হালকা, খুবই হালকা হালকা একটা মশলা এখানে ফ্লেভার পাওয়া যাচ্ছে। একদম কাঁচা মাছ। ভাই খাওয়া দাওয়া শেষ, এখন অ্যাভোক্যাডো জুস। এতদিন অ্যাভোক্যাডো জুস খাওয়া হয় নাই, তবে কাঁচাটা খাইছিলাম বেশি। বড় খাওয়া দাওয়া করে চলে গেলাম বড় ভাইয়ের দোকানে। ওইখান থেকে আমরা এমন একটা জায়গায় গেছিলাম যেখান থেকে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য এবং বাংলাদেশি পণ্য সম্বন্ধে খুবই অবাক করা কিছু বিষয় জানতে পারলাম, যেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে যাচ্ছেন। আজকের এই ব্লগটা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তানজানিয়ার এই দারুস সালাম শহরের নতুন কোনো প্রান্ত থেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।